দর্শক শুভেচ্ছা জানাচ্ছি এন্টার টিভি নিয়মিত আয়োজন রাষ্ট্রচিন্তায়। আমরা আজকে কথা বলবো জুলাই নিয়ে ব্যঙ্গ, গণতান্ত্রিক সমালোচনা নাকি আত্মত্যাগের প্রতি অসম্মান। দুজন অতিথি আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন। আমরা একটু প্রথমেই পরিচিত হব। আমার সাথে আছেন, আমার ডানে আছেন আনম আয়াস, কেন্দ্রীয় সদস্য সচিব, রাষ্ট্র সংলাপ ফোরাম। আমার বামে আছেন মেহেরুন্নেসা মেরি, এক্সিকিউটিভ ডাইরেক্টর মেরি সমাজ কল্যাণ সংস্থা এবং সমাজ কল্যাণ সম্পাদক জাতীয়তাবাদী পেশাজীবী দল কেন্দ্রীয় কমিটি। দুজন অতিথিকে ধন্যবাদ জানাই আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আমি আপনাদের সাথে থাকবো নুরুজ্জামান হীরা। আমরা আজকে কথা বলবো জুলাই নিয়ে ব্যঙ্গ, গণতান্ত্রিক সমালোচনা নাকি আত্মত্যাগের প্রতি অসম্মান। ইতিহাস কিছু অধ্যায় শুধু কাগজে লেখা থাকে না, সেগুলো লেখা হয় মানুষের রক্তে, অশ্রু, সাহস আর আত্মত্যাগের মধ্য দিয়ে। জুলাই অনেকের কাছে তেমন একটি স্মৃতি যেখানে স্বপ্ন ছিল, সংগ্রাম ছিল আর ছিল অসংখ্য মানুষের ত্যাগ। কিন্তু সময়ের সঙ্গে সেই ইতিহাসকে ঘিরে শুরু হয়েছে ব্যঙ্গ, বিদ্রূপ এবং সমালোচনা। প্রশ্ন হচ্ছে, এগুলো কি গণতান্ত্রিক মত প্রকাশের স্বাভাবিক বহিঃপ্রকাশ নাকি এমন এক ত্যাগকে আঘাত যা একটি জাতির বিবেকের অংশ হয়ে যাচ্ছে? একই সঙ্গে এটাকে মনে রাখতে হবে, গণতন্ত্রের সৌন্দর্য প্রশ্ন করার অধিকার নিহিত। তাই কোথায় গঠনমূলক সমালোচনা শেষ হয় আর কোথায় থেকে শুরু হয় অসম্মান, সেই সূক্ষ্ম সীমারেখা দিয়েই আজকের আমাদের আলোচনা। বাস্তবতার নিরিখে কথা বলবেন নিশ্চয়ই দুজন আলোচক। আমরা একটু প্রথমেই যেতে চাই আনম আয়াস, আপনার কাছে। যে কথাটি বলছিলাম, আসলে স্বপ্ন, সংগ্রাম আর আত্মত্যাগের মাধ্যমে যে আমাদের জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সেই বাংলাদেশকে সময় যত যাচ্ছে আমরা দেখছি একটা বিদ্রোহ, বিদ্রূপের মাত্রাটা আসলে ছাড়িয়ে যাচ্ছে। এর কারণটা কি বলে মনে করছেন আসলে, বা কারা এর সাথে জড়িত আপনি বলে মনে করছেন? আসসালামু আলাইকুম। প্রথমেই ধন্যবাদ জানাই এন্টার টিভিকে, নিয়মিত আয়োজন রাষ্ট্রচিন্তা, সেখানে রাষ্ট্র সংলাপ ফোরামের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি আয়োজন করার জন্য। এবং আমাদের সাথে উপস্থাপনায় আছেন নুরুজ্জামান হীরা ভাই, একই সাথে আছেন আমাদের আরেকজন অতিথি। প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানে যে সকল ভাই ও বোনেরা শহীদ হয়েছেন, যে সকল ভাই ও বোনেরা আহত হয়ে তাদের গুরুত্বপূর্ণ অঙ্গ হারিয়েছেন। একই সাথে শহীদ আবরার, শহীদ উসমান বিন হাদি, একই সাথে শাপলা চত্বরে যারা শহীদ হয়েছেন সকলকেই শ্রদ্ধায় স্মরণ করছি। আমরা যদি প্রথমেই আলোচনায় জুলাই গণ অভ্যুত্থানকে নিয়ে শুরু করি, যে আমাদের ব্যর্থতা বা বর্তমান পরিপ্রেক্ষিতে জুলাইকে নিয়ে ব্যঙ্গাত্মক বা কটূক্তি করছে, আসলে এটা কেন হচ্ছে বা কারা করছে সেই দিকে যদি আমরা যাই, তার আগে আমাদেরকে বুঝতে হবে জুলাই গণ অভ্যুত্থানে সারা বাংলাদেশ থেকে যে সকল মায়ের সন্তানরা শহীদ হয়েছে তারা কেন রাজপথে নেমেছিল, তাদের লক্ষ্য উদ্দেশ্যটা কী ছিল। প্রথম অবস্থায় তাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল নতুন বাংলাদেশ বিনির্মাণ। তারপরে তাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল যেন ফ্যাসিস্ট নতুন করে আবার সামনের দিকে মাথা চারা দিয়ে না উঠতে পারে, ন্যায় শাসনের অবসান, জি, বাক স্বাধীনতা, জি, ন্যায় সংস্কার, ন্যায় পরায়ণ ইত্যাদি, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার অন্যতম। কিন্তু আমরা দেখতে পেলাম জুলাই গণ অভ্যুত্থানের প্রায় 2 বছর অতিবাহিত হচ্ছে, আজকে জুলাইয়ের 5 তারিখ। তার মধ্য থেকেই ইন্টারিম সরকার থাকাকালীন সময় আমরা খেয়াল করলাম এই নিষিদ্ধ আওয়ামী লীগগুলো বিভিন্ন নামে, বিভিন্ন সংগঠন, বিভিন্ন পেশাজীবীদের নামে এটা মব কালচার তৈরি করেছে, যেটা দায় দিয়ে দেওয়া হয়েছে জুলাই গণ অভ্যুত্থানে যারা ছাত্র প্রতিনিধি ছিল বা ছাত্র উপদেষ্টা ছিল বা যারা জুলাইয়ের আন্দোলনে অংশগ্রহণ করেছে তাদেরকে। এখন আমি বলি, আসলেই আওয়ামী লীগ যিনি করে বা যুবদল যে করে বা বিভিন্ন রাজনৈতিক দল যে করে, সে যদি একটু পোস্টেড হয় তখন তাকে হয়তো বা সবাই চিনে, একটু সিনিয়র পার্সন হলে। বাট যে ছোটখাটো কর্মী তাকে কিন্তু থানার নেতা, রাইট, তাকে কিন্তু চেনা যায় না, বা তার নামে তার শরীরে কিন্তু নেম প্লেট লেখা থাকে না। আমার এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আপনি দেখবেন ইন্টারিম সরকার থাকাকালীন সময়ে প্রায় 400টিরও অধিক আন্দোলন শাহবাগে হয়েছে।
বিভিন্ন আন্দোলনের নামে আপনি খেয়াল করবেন এগুলোর ভিতরে কিন্তু ছাত্রলীগের এই নিষিদ্ধ সংগঠনের লোকজন ছিল। এখন জুলাইকে নিয়ে স্বল্প সময়ে আয়াস, এই স্বল্প সময়ে আমরা দেখছি এখন জুলাই গণঅভ্যুত্থানের সরকার প্রতিষ্ঠিত আছে আমাদের মাঝে। এই স্বল্প সময়ে আমরা দেখছি জুলাইকে নিয়ে একটা ব্যঙ্গ বিদ্রোপের একটা মাত্রা ছাড়িয়ে যাচ্ছে আসলে একটার পর একটা। মানে কারণটা কি, এখানে কারা করছে বলে আপনি মনে করছেন? প্রথম কথা হচ্ছে দেখেন, এই খুনি ফ্যাসিস্ট হাসিনার যে দোসররা যারা আছে, যারা খুনি ফ্যাসিস্ট হাসিনার এমপি মন্ত্রীদের টাকায় চলতো, জি, যাদের বিছানায় যায় রাত কাটাইতো, একদম স্পষ্ট কথা যেটা, সেই ধরনের বিভিন্ন আপনার তারা ফিরে এসেছে মিডিয়া হয়ে, মিডিয়ার মাধ্যমে হয়ে, স্পোর্টসম্যান হয়ে, চিত্রনায়িকা হয়ে, তারা কিন্তু এভাবে ফিরে আসার চেষ্টা করছে। এবং আমরা যদি মানে কয়েকদিনের প্রেক্ষাপট দেখি, 1 জুলাই থেকে যদি দেখি, 2026 যদি দেখি, এই মেহের আফরোজ শাওন সে ফেসবুকে কি পোস্ট করেছিল, আমরা যদি দেখি তখন থেকে জুলাইয়ের বিপক্ষে সে ছিল। কিন্তু এখন তাকে যখন ইন্টারিম সরকার থাকাকালীন সময় যখন অ্যারেস্ট করা হলো, তখন তাকে একদিনে রেখে ছেড়ে দেওয়া হলো। কেন? কারণ তার একজন প্রভাবশালী, তার মেয়ের জামাই উপদেষ্টা ছিল আসিফ নজরুল। এই আসিফ নজরুল যদি তখন তাকে ছেড়ে না দিত এবং আইন অনুযায়ী তার যদি বিচার হইতো, তাহলে সে আজকে আইসা জুলাইকে কক্ষিগত করতো না, জুলাইকে কটাক্ষ। আচ্ছা, আমরা একটু ঘুরে আসি মেহরান্নেসা মেরি, আপনার কাছে একটু যেতে চাই। প্রশ্ন হচ্ছে, নিশ্চয়ই দেখছেন এই যে জুলাইকে নিয়ে মাত্র 2 বছর সময়ের মধ্যে এখন আমাদের যে সরকার প্রতিষ্ঠিত আছে, নিশ্চয়ই সেই সরকারও জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের। আজকে যদি এই জুলাই গণঅভ্যুত্থান সংগঠিত না হতো, নিশ্চয়ই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও আজকের দেশের বাইরে থাকতেন। বিএনপির প্রায় 1.5 লক্ষ মামলা করে লক্ষ লক্ষ নেতাকর্মী, 50 লক্ষের অধিক নেতাকর্মী আজকে মানে হয়তো কারাগারের প্রকোষ্ঠেই থাকতে হতো। এই স্বল্প সময়ের মধ্যে আমরা আবার দেখছি এখন এই আপনার জুলাইকে নিয়ে এক ধরনের ব্যঙ্গ বক্তব্য দেওয়ার শুরু হয়েছে। আসলে এটা কি, আসলে কেন? গণতান্ত্রিক কি মত প্রকাশের বহিঃপ্রকাশ এটা, নাকি আপনার আত্মত্যাগের প্রতি অসম্মান বা আঘাত পরিকল্পিতভাবে? আপনি কি মনে করছেন আসলে? ধন্যবাদ নুরুজ্জামান হীরা ভাই, ইন্টার টিভিকেও ধন্যবাদ জানাচ্ছি আজকে আমার সুচিন্তিত মতামত এখানে নেওয়ার জন্য। অ্যাকচুয়ালি আমরা যারা 24 জুলাই 36 যেটা বলছে 36-এর যে আন্দোলনটা হলো জুলাইয়ের, কি বলবো, এখানে কিন্তু সকল পর্যায়ের পেশাজীবী বলেন, ছাত্র জনতা বলেন, কোন পর্যায়ের কিন্তু কেউ বাকি ছিল না। নারীরা ছিল, অভিভাবক, একেবারে সকল পর্যায়ে, মধ্যবিত্ত, উচ্চবিত্ত, নিম্নবিত্ত, সাংস্কৃতিক কর্মী, কোন দলের ট্যাগ লাগানো ছিল না। সকল মানে দলমত নির্বিশেষে সংগ্রাম, এটা দুঃশাসনের বিরুদ্ধে জেগে উঠেছিল। মানে ওই সময়টা যদি আমরা চিন্তা করি, ওই জুলাইয়ের দিকে যদি ফিরিয়ে যাই, তাহলে দেখতে পাবো, কারণ আমাদের পরিবার থেকে 8 জন সন্তান বাইরে ছিল। আমরা ওই সময়টা ভালো ছিলাম না। আর দল তো করতাম, দলের আমরা দেখেছি যে আমরা যে 17 বছর বিএনপির সাথে ছিলাম, আমরা কিন্তু ঘুমাতে পারিনি। আপনি যেটা কিছুক্ষণ আগে বললেন, আমরা কিন্তু বাইরে বাইরে ছিলাম এবং দলের নেতা কর্মীরা কিন্তু ফ্যাসিস্ট হাসিনা তার যে দৌরাত্ম্যটা ছিল, মানে তার আঘাতে গুম, হত্যা, জখম, বিভিন্ন ধরনের মামলা এর জন্য কিন্তু আমরা বাইরে ছিলাম। আমাদের প্রথম টার্গেটটাই ছিল এই ফ্যাসিস্টকে হচ্ছে দেশ তাড়া করা। আর প্রথমে হয়তো হচ্ছে আমরা কোটা আন্দোলন দিয়ে শুরু করছে ছাত্র জনতা, পরবর্তীতে কিন্তু আমরা সবাই মিলে নির্বিশেষে যে এক দফা দিয়ে কিন্তু আমরা এই জায়গাতে এসেছিলাম যে না, আমাদের বাক স্বাধীনতাটা খর্ব হয়েছে, আমাদের ভোটাধিকারটা খর্ব হয়েছে। যদি আমরা হাসিনাকে পতন করাতে না পারি, তাহলে কিন্তু আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারতাম না। কিন্তু এই 2 বছরের মাথায় আমরা দেখতে পাচ্ছি এই যে তাজা রক্ত, শত শত ছেলে মেয়ে, যে 1400 মানুষের লাশ, 30,000-এর মতো বিকলাঙ্গ, এই যে ইতিহাস, এই ক্ষত কিন্তু 1400 পরিবারে এখনো মুছে যায়নি, যাবেও না এটা কখনো। আমরা এটাকে ধারণ করতে চাই, লালন করতে চাই। এটা কি মত প্রকাশের স্বাধীনতা আপনি বলতে পারেন কিনা, যে তিনি তার কথা বলছেন, তিনি এটা কি মত প্রকাশের স্বাধীনতা নাকি না এটা আসলে মানে জুলাইকে কেন্দ্র করেই এক ধরনের আঘাত ছুড়ে দিচ্ছে? আসলে কোনটা? আমি বলতে চাই যে গণতান্ত্রিক আমরা যে রাষ্ট্রে বসবাস করতেছি, মানুষের মত প্রকাশের একটা অধিকার আছে, কিন্তু সেটা যদি সুনির্দিষ্টভাবে, মানে যতক্ষণ পর্যন্ত অন্যকে আঘাত না করে, ক্ষতিগ্রস্ত না করে, সেটা অন্যায়। এটা অন্যায়। আর এই জন্য যারা এই মানে
আমি মনে করি তারা একটা এজেন্ডা হিসেবে বাস্তবায়ন করতেছে কোন একটা দলকে আবার পুনর্বাসন করার জন্য। কিন্তু আমাদের দেশের ছাত্র জনতা এবং আমরা যারা জাতীয়তাবাদী পেশাজীবী দল আছি, আমরা কিন্তু কখনোই চাইবো না যে তারা আবার এখানে ফিরে আসুক। আমি যদি আপনাকে একটু যদি মেরিনেসা মেরি আপনাকে একটু বলতে চাই, আপনি নিশ্চয়ই দেখেছেন বেশ কয়েকদিন যাবতই যারা আসলে এই এজেন্ডা বাস্তবায়ন, আপনি বলছেন যে সোমা ইসলাম, মেহের আফরোজ শাওন, আপনার প্রিয়া জান্নাতুল, এরপরে আনিস আলমগীর সাংবাদিক, তারা জুলাইকে নিয়ে কটকই করছে, কিন্তু তারা কোনো আইনের আওতা আসছে না। আপনি নিশ্চয়ই স্বাধীনতার যুদ্ধ নিয়ে যদি কেউ বক্তব্য দেয়, নিশ্চয়ই এটা এদেশের 20 কোটি মানুষের হৃদয়ে আঘাত আনবে। সেম জুলাইটা, এটা এই বিপ্লবটাকে যদি কেউ প্রশ্নবিদ্ধ করে, কলঙ্কিত করে, তাকে তো আইনের আওতা আনা উচিত বলে মনে করছেন কিনা? আমরা এখনো দেখছি না তারা অ্যারেস্ট হচ্ছে না। ইতিমধ্যে আজকে যিনি রাষ্ট্র সংলাপ ফোরাম এর যিনি সদস্য সচিব উপস্থিত আছেন, তারা গতকালও প্রোগ্রাম করছে, পরশুদিন তারা মামলা করেছে ওনারা শাহবাগ থানায়। মামলা হয়তো নেয়নি, অভিযোগ হিসাবে দায়ের হয়েছে। তো এই যে সরকার তো জুলাইয়ের পক্ষের শক্তি নিশ্চয়ই, তাহলে এখনো তাদেরকে আসলে আইনের আওতা আনা হচ্ছে না কেন? আচ্ছা, এই ক্ষেত্রে আমি বলি যে যখন আমরা জুলাইয়ে আন্দোলন করেছি, আপনারা হয়তো খেয়াল করেছেন, যারা এই যে অভিনয় জগতের যারা ছিল, শিল্পীরা ছিল, তারা কিন্তু অনেক পরে এসেছে। না, প্রথম দিকে তারা ছিল না। যখন দেখছে যে আন্দোলনটা দানা বেঁধেছে, মানে যে একবারে হচ্ছে ফ্যাসিস্ট হাসিনার পতনের দিকে যাচ্ছে, প্রাইভেট ইউনিভার্সিটি 2-3 দিন আগে তারা কিন্তু নেমেছে, আপনারা দেখেছেন। আসলে তারা হচ্ছে ফ্যাসিস্ট হাসিনারই দোসর, আমরা ধরে নিব। যখন দেখছে তারা এখানে টিকে থাকতে হবে, অ্যারেস্ট হচ্ছে না কেন বা আইনের আওতা কেন আসছে না? আপনি এটাকে আসলে সরকারের ব্যর্থতা কিনা, না সরকারি সুযোগ দিচ্ছে নাকি? না, সরকার অবশ্যই তাদের অ্যারেস্ট করবে। আমরা যদি ওইভাবে তাদেরকে একটা আপু এটা কবে করবে? আপু একটু কথা বলি, আপনি এখন তো আপনাদের সরকার, আমাদের সবার সরকার, না আপনাদের সরকার, মানে আপনি তো একটা দলের আছেন, বৈষম্য বিরোধীরাও কিন্তু আমাদের সাথে আমি যেটা বলতে যাচ্ছি একটু শুনবেন প্লিজ। এখন কিন্তু আপনাদের সরকার ক্ষমতায় আছে, সেটা তো মানেন? জি, ওকে। আমরা দেখলাম জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে জনাব বর্তমান চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান 12 ফেব্রুয়ারির আগে বাংলাদেশে এসেছেন, জাতীয় নির্বাচনের আগে, 25 ডিসেম্বর, এবং তিনি এসে শহীদ উসমান বিন হাদির কবর জিয়ারত করেছেন এবং বিভিন্ন সমাবেশে তিনি বলেছেন গণভোটের পক্ষে, হ্যাঁ পক্ষে ভোট দিতে। কখন বলেছেন? যখন নির্বাচনের 3 থেকে 4 দিন আগ পর্যন্ত তিনি বুঝতে পারছেন ভোট মানুষ তাকে দিবে না। কেন? কারণ ছিল এটাই যে আপনাদের বাংলাদেশ জাতীয়বাদী বা দলের যেই বিএনপির যেই অঙ্গ সংগঠন বা যারা নেতাকর্মী ছিল, আমরা তো হ্যাঁ বোর্ডে ক্যাম্পিং করেছি, তারা বাড়ি বাড়ি গিয়ে বলেছে যে না ভোট দিতে। যখন জনাব তারেক রহমান বর্তমান প্রধানমন্ত্রী বিভিন্ন সমাবেশে বললেন গণভোটে হ্যাঁ পক্ষে ভোট দিবেন, 2টা ভোট দিবেন, একটা আপনার নির্দিষ্ট দল পছন্দ অনুযায়ী যাকে ইচ্ছা তাকে দেন, কোনো সমস্যা নাই, কিন্তু গণভোটে হ্যাঁ পক্ষে ভোট দেন। যখন জুলাইয়ের পক্ষে হ্যাঁ পক্ষে, সেটাই সেই সময় বিএনপি। আমি এটা কন্টিনিউ করার চেষ্টা করছি, বিষয়টা একটু তুলে ধরার চেষ্টা করছি, একটু খেয়াল করবেন। পরবর্তীতে তিনি এটা বলার পরে কিন্তু সাধারণ মানুষ দেখছি যে না, জনাব তারেক রহমান উনি অনেক নির্যাতিত হয়েছেন। আমাদের জনাব তারেক রহমান বহুবার নির্যাতিত হয়েছেন এবং আমাদের বেগম জিয়া ম্যাডামকে বহু অত্যাচার নির্যাতন করা হয়েছে। সেই জায়গা থেকে বাংলাদেশের মানুষ ওনাকে ভোট দিলেন। ভোটের পরিবর্তে কি হইল? উনি গণভোটের রায়ের পক্ষকে একদম বাতিল বললেই চলে, অধ্যাদেশ জারি করলেন। এখন প্রশ্নটা হচ্ছে অনেকগুলো অধ্যাদেশ ছিল, আমি শেষ করি। আচ্ছা, আমি যে পয়েন্টে আসবো, আমি কিন্তু ছোট করে যদি সেই পয়েন্টটা হচ্ছে আজকে জুলাইয়ের 5 তারিখ, জুলাইয়ের 1 তারিখে শান্তা ফারজানা এবং সাবেক ছাত্রলীগ খুনি টেররিস্ট মেহেদি মুমিন প্রকাশ্যে প্রেস ক্লাবের সামনে একটা জুলাই স্তম্ভ প্রতীকীতে জুতা পেটা করেছে। তাহলে আপনার সরকার কেন তাকে এখনো পর্যন্ত অ্যারেস্ট করছে না?
উনি যদি জুলাইকে ধারণ করেন, আপনারা যদি জুলাইকে ধারণ করেন, সেটা মৌখিকভাবে না বলে দৃশ্যমান দেখান, আচ্ছা, সেটা আমরা বলতে চাই। যে আমরা এটারই উত্তর নিয়ে আসি। সরকার নিশ্চয়ই জুলাইয়ের পক্ষে আছে, ওনার সরকার অবশ্যই জুলাইয়ের পক্ষে আছে। অ্যারেস্ট হচ্ছে না কেন? আপনাদের হচ্ছে জুলাইটা কেন দুই ভাগ হয়ে গেল? কেন জুলাই দুই ভাগ হচ্ছে হচ্ছে? মানে জুলাইকে কেন হচ্ছে বিক্রি করা হচ্ছে? কেন কে বিক্রি করছে জুলাইকে বলেন? আপনাদের একটা অংশ, তারা হচ্ছে কোন অংশ? এনসিপি করে একদিকে চলে না, গেল। মানে একটা অংশ, মানে আমাদের একটা অংশ বলতে কি বোঝাতে কেউ চাচ্ছেন? দল করতে পারে, আমরা দল করা দল ধরার করে অপরাধ। দল আমি করে একজন তারা সাধারণ চলে মানুষ। গেছে। আপনারা কেন এখনো আপনারা ওই জায়গাতে আসতে পারছেন না? আমাদের জায়গাতে আপু? আমাদের কিন্তু হচ্ছে জনাব তারেক রহমান, আমাদের প্রধানমন্ত্রী, জি, বলুন। উনি অবশ্যই হচ্ছে জুলাইয়ের পক্ষে আছে। আমরাও তার পক্ষে কাজ করেছি। আপনি যেটা বললেন যে উনি জুলাইয়ের একবারে বিপক্ষে কাজ করছে না, আমি তো সেটা বলিনি, আমি জুলাইয়ের পক্ষে। আমি বলেছি উনি বলছে যে না জুলাইয়ের পক্ষে কাজ করে, কিন্তু আমি বললাম যদি হয় তাহলে জুলাইকে প্রকাশ্যে দিবালোকে ঢাকায় প্রেস ক্লাবের সামনে জুতা পেটা করলো, তাহলে তাকে এখনো কেন অ্যারেস্ট করা হলো না? আমি তো বলি নাই যে জনাব তারেক রহমান, জনাব তারেক কিভাবে প্রসেস হবে? কেবল কেন আজকে 5 দিন হয়ে গেল, আজকে 5 দিন হয়ে গেল, আপনার কাছে এটা কেমন মনে হচ্ছে? ও মাই গড, কি বলেন আপনি? এটা মানে এটা কেন করে না সরকার? সরকার এটা গিয়েছে। কেন করে না? এতে করে কি সরকার মানে প্রশ্নের সম্মুখীন হচ্ছে কিনা, প্রশ্নবিদ্ধ হচ্ছে কি কিনা? বললেন আপনি? প্রশ্নবিদ্ধ আসলে এটা করবে হয়তো সময়ের সাপেক্ষে। উনি আপু আর কত সময় লাগবে আপনাদের এটা করা উচিত কিনা? আপনি কি মনে করছেন তাকে অ্যারেস্ট করা উচিত কিনা? অ্যারেস্ট করা উচিত, তার হচ্ছে দৃষ্টান্ত শাস্তি দেওয়া। আপনি একটা বিষয় খেয়াল করেন, জুলাই স্মৃতিস্তম্ভ যেখানে 1400-রও অধিক শহীদদের রক্তে রাঙানো, যে রক্তের কারণে আজকে তিনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, যে রক্তের কারণে তিনি লন্ডন থেকে সেই বাংলাদেশে এসেছেন, যদি জুলাই গণঅভ্যুত্থান না হইতো, যদি জুলাইয়ে সকলে অংশগ্রহণ করেছে, যদি সেই অভ্যুত্থানটা ব্যর্থ হইতো বা আন্দোলনটা যদি সফল না হইতো, জনাব তারেক রহমান আজকে লন্ডনে থাকতেন। এবং আপনাদের নেতাকর্মী যারা ছিল এবং যারা এই জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছে, আমরা সহ, আমাদের গলা থাকতো না, আজকে কথা বলতে এখানে পারতাম না, আমাদেরকেও জেলখানায় যাইতে হইতো, না হলে আমাদেরকে গুম করা হইতো। কাজে আমরা বলতে চাই, আমরা বর্তমান তারেক রহমান, ওনার উপর আস্থা রাখতে চাই, ওনাকে ডিপেন্ড করতে চাই, ওনাকে ভরসা করতে চাই যে উনি যেন এগুলো দেখে। কিন্তু আমরা তখনই ওনার জায়গা আস্থা হারিয়ে ফেলি যখন উনি গুরুত্বপূর্ণ বিষয়ে একদম রেকর্ডেবল বক্তব্য দিয়ে সেটা প্রত্যাখ্যান করেন। কারণ হচ্ছে এটাই যে যদি এটা তো বললাম মাত্র একজন, শান্তা ফারজানা, ওর হাজবেন্ড। আমি যদি এখন বলি যে টক শোতে যে কথা বলে সোমা ইসলাম, আনিস আলমগীর, সোমা ইসলাম, সে হচ্ছে চ্যানেল আইয়ের উপস্থাপিকা, সে কিভাবে জুলাইকে কটূক্তি করছে এটা কি আপনারা চোখে দেখেন না? সাংবাদিক আনিস আলমগীর, সে প্রতিনিয়ত তার সামাজিক যোগাযোগ মাধ্যমে জুলাইকে কটাক্ষ করে এবং বিভিন্ন নিষিদ্ধ সংগঠনের আওয়ামী লীগদের নেতাকর্মীদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছে, তার ব্যাপারে আপনারা কোনো কথা বলছেন না, আমরা দেখছি। আচ্ছা, আমরা একটু ঘুরে আসি, আমরা মেহেরুন্নেসা থেকে একটু ঘুরে আসি। গতকাল এই যে বক্তব্যটি দিয়েছিলেন আপনার শাওন জুলাইকে নিয়ে, আসলে তার পরিপ্রেক্ষিতে আমাদের একজন হাইকোর্টের একজন আপনার বিজ্ঞ আইনজীবী আসলে যখন এই বক্তব্য দেন, তার প্রেক্ষিতে তিনি বলছেন যে একটা মেয়ের সাথে কেউ যদি মবের কথা বলে আপনারা রুখে দাঁড়াবেন। এটা কি কোনো মেয়ের বিরুদ্ধে গত 17 বছর অনেক মেয়ে রাস্তাঘাটে যে নিপীড়ন নির্যাতন হয়েছে তখন তো তারা কথা বলেননি আসলে। তো এদের বিষয়ে আপনারা কোনো কি পদক্ষেপ নিতে চান বা তার এই বক্তব্যকে আপনি সমর্থন করেন কিনা? আমরা আসলে নারীদের পক্ষে অবশ্যই থাকবো, কিন্তু যখন জুলাই বা অন্যান্য কোনো ইস্যু নিয়ে যদি অন্যায় করলে সেটা তার পরিচয় তখন নারী না, নারী বা পুরুষ থাকে না, অন্যায়কারী তো অন্যায়কারীর যথাযথ শাস্তি হওয়া উচিত বলে আমরা মনে করি এবং আমাদের সরকার অবশ্যই এই বিষয়টা বিবেচনায় দেখবে। মুক্তিযুদ্ধ সংখ্যা নিয়ে আপনাকে একটা বিষয় বলতে চাই, জুলাই সংখ্যা নিয়ে। জুলাইতে আমাদের মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এখনো আছে জুলাইয়ের শহীদের সংখ্যা হচ্ছে আপনার 844 জন। তো এটা আমরা দেখেছি জাতিসংঘ বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্য মতে সেটা প্রায় 1400-র উপরে আসলে। তো আমরা দেখেছিলাম মুক্তিযুদ্ধের সংখ্যা নিয়ে স্বাধীনতার 55 বছর পরে এখনও প্রকৃত সংখ্যা কিন্তু কেউ জানে না আসলে। এটা নিয়ে এখনও মতান্তর আছে। দেখেন, আমরা মুক্তিযুদ্ধ হয়তো দেখিনি, কিন্তু এই জুলাই গণঅভ্যুত্থান তো আমাদের চোখের সামনে, আমাদের সামনে সংগঠিত হয়েছে কিভাবে আমরা দেখেছি। এই জুলাই সংখ্যাটা এখনও সবাই বেঁচে আছে, মাত্র 2 বছর হয়েছে জুলাই সংগঠিত হয়েছে। এর
এরই মধ্যে সংখ্যা বিতর্কটা আমরা কি মানে সমাধান করা যায় কিনা, আসলে সরকার আন্তরিক কিনা? আমার মনে হয় যে এটা সমাধান করা উচিত, কারণ ৭১-এও এরকম বিতর্ক ছিল, এটাতেও ছিল। ইভেন আমাদের যে ছেলেপেলেরা যে যুদ্ধ করছে তাদের নামটাও কিন্তু আসেনি। কিন্তু আমার মনে হয় যে এটা অবিলম্বে আমাদের সরকার এটা হাতে নেওয়া উচিত, যে জুলাইটাকে একটু সামনের দিকে রেখে তাদের যেটা চাহিদা বা যে তারা যেটা চাচ্ছে, বা জুলাই তো আমাদের অন্তরে আছে, তাই না? আমরা চাই যে এটার একটা সুষ্ঠু সমাধান আসুক। আমি এটাতে একটু ঠিকমতো কথা বলছি, সেটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে প্রথমে যেটা হইলো, যারা আহত হয়েছে, যারা পঙ্গু বা শরীরের বিভিন্ন জায়গায় ক্ষতস্থান ছিল, তাদেরকে প্রাথমিক অবস্থায় বিভিন্ন গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছিল। তো সেই জায়গা থেকে আমি একটু অধিকার নিয়ে বলবো, আমি ময়মনসিংহ বিভাগে 4টা জেলায় যেহেতু সর্বপ্রথম যারা আহত ছিল তাদের জন্য একটা স্পেশাল ইউনিট ব্যবস্থা করি ময়মনসিংহ মেডিকেল কলেজে। তখন কিন্তু গ্যাজেটের আওতায় ছিল না, গ্যাজেট কিন্তু পরে হয়েছে। তো এখন আমি গ্যাজেটের অংশে কিছু কথা বলবো, সেটা হচ্ছে এই জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে বা যারা আহত হয়েছে, বিশাল লম্বা একটা তালিকা লিস্ট। সেই সংখ্যা থেকে অসংখ্য শহীদ, মানে 4 থেকে 500 শহীদ, যাদের প্রপার ডকুমেন্ট আছে, প্রপার এভিডেন্স আছে, সকল তথ্য প্রমাণ আছে, গেজেটের জন্য অ্যাপ্লিকেশন করা হয়েছে, কিন্তু মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় গেজেটগুলোকে এখনো পাস করছে না। নাম্বার 1। নাম্বার 2, আমি ধন্যবাদ দিতে চাই আজকে জনাব তামিম খানকে, যিনি জুলাই গণ অভ্যুত্থানে এই গেজেটকরণে ঢাকা ডিসি অফিসে সর্বোচ্চ কাজ করেছে, তার একটা টিম নিয়ে। আসলে অনেকেই এটাতে ছিল ইন্টারিম সরকার থাকাকালীন সময়ে। তো সেইখানে আহত যারা 30,000-এর অধিক আছে, সেখানে প্রায় ধরেন এখন পর্যন্ত 20,000-এর অধিক মনে হয় এখনো গেজেটকরণে এসেছে, বাকিটা কিন্তু আসেনি। এখন আমার প্রশ্ন এখানে আপনার কাছে 2টা। প্রথম প্রশ্ন, যারা আহত, গেজেটের আহত হয়নি, এখনো আসেনি, চোখ আমাকে করেন, আমি প্রশ্ন ছুড়ে দেব। হ্যাঁ, বা হাত বা গুরুত্বপূর্ণ অঙ্গ হারিয়েছে, হাত, এক চোখ, এরকম অনেক, তার উন্নত চিকিৎসা দরকার, 30,000-এর মতো উন্নত চিকিৎসা দরকার। জি জি। কিন্তু তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বেশি একটা ভালো না, তার অবস্থা খুবই শোচনীয়, বাট সে টাকার জন্য চিকিৎসা করাইতে পারতেছে না। 2টা কারণে। একটা কারণ হচ্ছে সে গেজেটের আওতায় হয় নাই, সরকার যে চিকিৎসাটা দেওয়ার কথা ছিল, সরকার থেকে যে ফ্যাসিলিটি দেওয়ার কথা ছিল, এককালীন একটা ভাতা, মান্থলি অনারিয়াম, এটাও সে পাচ্ছে না। 2টা জায়গা থেকে সে বঞ্চিত হচ্ছে। এখন আমার কথা হচ্ছে, সরকার ইতিমধ্যে আপনি নিশ্চয়ই জানেন যে জুলাইদের না, এটা ভাতা দিচ্ছে, আমি 20,000, এবং আমি বলি ক্যাটাগরি এ তে পাচ্ছে 20,000, শহীদ পরিবার পাচ্ছে 20,000, ক্যাটাগরি বি পাচ্ছে 15,000, আর ক্যাটাগরি সি পাচ্ছে 10,000, এবং তাদের পুনর্বাসন, তাদের চিকিৎসা। এখন যাদের গ্যাজেট হয়েছে তারা পাচ্ছে, আর যাদের গ্যাজেট হয় নাই তারা তো আন্দোলনের অংশ ছিল, তারা কি আমাদের মানুষ না? তাদের কি পরিবার পরিজন নাই? তারা কি হাত পা পারে না? মাধ্যমে তাদেরকে যুদ্ধ করার পরামর্শ করা হয়নি। আপনি জানেন যে আমাদের বাংলাদেশ শেখ হাসিনা চলে যাওয়ার পরে, খুনি হাসিনা চলে যাওয়ার পরে দেশটা কি আমরা শান্তি পাই, মানে তলাহীন একটা ঝুড়ি। সেটা আমরা হচ্ছে আমাদের তারেক রহমান, যে আমাদের যে উনি এই দেশটা তার হাতে পেয়েছে, তাকে তো একটু সময় দিতে হবে। আপু এখানে আমি একটু কথা বলি, আপু আমি এখানে এই প্রক্রিয়াগুলোর জন্য তো সময়ের বিষয় না, এই প্রক্রিয়াগুলোর জন্য কথা বলবো এখানে আমি। আপনি সময়ের কথা বললেন না, নিরপেক্ষ তদন্ত কমিটি দরকার। আপনি সময়ের কথা বললেন না, উনার প্রথমে উচিত ছিল, বা উনি যতগুলো সেক্টরে দায়িত্ব পালন করবে, সর্বপ্রথম উনার উচিত ছিল যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, এদের তালিকাটা সর্বোপরি কমপ্লিট করা। আচ্ছা, উনি যে কোনো কাজ করছেন না, আমি তো বলছি না, চেষ্টা চালায় যাচ্ছে, কিন্তু আমি তো বলছি না যে উনি কাজ করছে না, কিন্তু আমি বললাম কোনটা, উনি একা পারবে না, আমাদের সবার। আমি বললাম কোনটা, যে সর্বপ্রথম এটা করা উচিত ছিল, কারণ তাদের জন্যই আজকে আমরা নতুন বাংলাদেশ, আজকে আপনি আমি এখানে কথা বলতে পারতেছি। না হলে জুলাই গণ অভ্যুত্থানে যারা আমরা সামনে স্টেক হোল্ডার ছিলাম, এখানে বসতে পারতাম না। আমাদের হয়তো আইনা করে থাকতো, নাহলে আমাদের লাশ নদীতে ফালায় রাখতো, নাহলে আমাদেরকে মাইরে ফেলতো। আরেকটা পয়েন্ট আমি আপনাকে জানাই, সেই পয়েন্ট একদম খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। আজকে এখনো অসংখ্য শহীদ, আপনাদেরকে তো আমরা তো আমাদের সরকার, আমরা যারা আছি, আমরাও কিন্তু হচ্ছে জুলাইয়ের পক্ষের লোক না, আমরা তো বলছি না যে আপনারা জুলাইয়ের বিপক্ষের লোক, কিন্তু বিরোধী দল সংসদে আমরা দেখছি যে আপনাদের বিএনপি কে জুলাইয়ের বিপক্ষে দাঁড় করানোর আসলে চেষ্টা করছে। এই বিষয়ে আপনি কি বলতে চান?
আরেকবার বলেন। বিরোধী দল সংসদে দেখছি তো যে মানে জুলাইয়ের বিপক্ষে আপনাদেরকে দাঁড় করানোর চেষ্টা করছে বিভিন্নভাবে, এই বিষয়ে আপনার না, কি? তারা তো বিরোধী দলটা তো বলবে, কিন্তু দেখেন জুলাইয়ের একটা অংশ কিন্তু অলরেডি বিরোধী দলের সাথে চলে গেছে, যে আমরা যেটা কোনোদিন কল্পনা করিনি। বিরোধী দল কিন্তু জুলাইয়ের অংশ ছিল, মানে জুলাইয়ের মানে কি একটু কারেকশন করি, বিপক্ষে থাকতে বিরোধী হবে, দল যারা মানে সরকারি দলে থাকতে হবে, বিরোধী তারাও দলে যাওয়া যাবে না। একটা জিনিস খেয়াল তারাও করেন, কিন্তু যারা রাজপথে ছিল। হাসনাত আব্দুল্লাহ বলেন বা এনসিপির যারা বড় বড় নেতারা আছে, তারা তো আপনাদের লিডার ছিল সেই সময়, আমরা তো তাদেরকেও দেখেছি, তারাও যুদ্ধ আমি করেছে। স্পষ্ট করি, আমাকে আমরা বলতে কাউকে, দেন, আপনি পরে যেমন বলেন। আমি ব্যক্তিগত আপনি আমরা পরে কাউকে, বলেন। আপনি পরে বলেন, আগে আমরা বলি। আচ্ছা বলেন, আপনি বলেন, শিওর বলেন। আমাকে দেখেন, এটা আপনার স্বাধীনতা। আমরা কিন্তু আপনাদের সাথে কিন্তু যুদ্ধে ছিলাম, আমরা কিন্তু তাদের ডাকে আসছি যে আমাদের ছেলেরা মানে বিগত দিন যে আন্দোলনগুলো হয়েছে ছাত্র জনতা কিন্তু সামনের দিকে ছিল, আমরা তাদেরকে প্রোটেকশনের জন্য আমরাও কিন্তু ঘর থেকে বেরিয়ে পিছনে ছিলাম, আসার সবাই। পরে আপনারা কি করলেন, কিছুদিন যেতে না যেতে তারা এত মানে লোভ লালসার শিকার হয়ে গেল। কোনটা লোভ? তারা করলো কি, আপনি হাসনাত আব্দুল্লাহর কথা কি করছে বলেন। হাসনাত আব্দুল্লাহ ভাই? এরা উনি কি করছে? কি করছে? এরা তো হচ্ছে অনেক টাকার মালিক, কিভাবে হলো বলেন কই তো? অনেক টাকার মালিক হইছে? উনি একটা টিউশন করতেন, উনি জি, পার টিউশন মান্থ, করে, উনি জি। পার মান্থ, হ্যাঁ, একটা জি, নির্দিষ্ট টিউশন করে অ্যামাউন্ট একটা লোক উনার এত ব্যাপারে গাড়ি দেখেন না বাড়ি একটা এত কিছু দুর্নীতি। হয় না। আপনাদের তারপর বলেন, আপনাদের যে যুব দলের এবং অন্যান্য যে সংগঠন যারা আছে তাদের অবস্থা কি ছিল? এখন তো এক একটা আপনি যে- আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে না, গেছে। ঠিক আছে। এই মিডিয়ার বিভিন্ন নিউজ চ্যানেলগুলো কারা তারা- দখল করছে? তারা তো এখানে চাঁদাবাজি আছে। কারা সংসদে করছে? কথা বলার মতো তো চাঁদাবাজি একটা কারা দল আছে, করছে? তারাও তো বলতেছে। চাঁদাবাজি কারা করছে? বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, এটা টেন্ডারবাজি ট্যাগ এগুলো দেওয়া কারা হচ্ছে। করছে? কিভাবে এটা ট্যাগ দিচ্ছে? কিভাবে? এই যে আপনি দেখেন না ট্যাগ কেন? এটা বাস্তব। আপনি দেখেন, আপনি এই তথ্য নেন যে বিগত মানে ইন্টারিম সরকার থাকাকালীন সময়ে, এর পরবর্তী সময়ে কারা সবচেয়ে বেশি আপনার লাভবান হয়েছে? সব তো বিএনপি হয়েছে। তারা জায়গায় জায়গায় দখল করেছে। তাহলে আপনি কিভাবে বলেন এনসিপি হাসনাত আব্দুল্লাহকে? এটা আমি হাসনাত আব্দুল্লাহর 1 টাকাও দুর্নীতি নাই, এটা আপনাকে মানতে হবে। আচ্ছা। সে ওপেন সংসদে বলেছে যদি 1 টাকার দুর্নীতি তাকে প্রমাণ করতে কেউ পারে সে নিজে ইস্তফা দিবে। কাজে আমি আনো আয়াস একজন জুলাই আন্দোলনের সৈনিক হিসেবে এটা আপনি আমরা ছোট্ট একটা বিরতি যাচ্ছে, আমরা ছোট্ট একটা বিরতি যাচ্ছে, এসে আবারই ওনার কাছে প্রশ্ন থাকবে কারা চাঁদাবাজি করছে এই বিষয়ে নিশ্চয়ই। দর্শক, আপনারা দেখছিলেন জুলাই নিয়ে ব্যঙ্গ, গণতান্ত্রিক সমালোচনা নাকি আত্মত্যাগের প্রতি অসম্মান। আমরা কথা বলছিলাম দুজন অতিথি, আনম আয়াস কেন্দ্রীয় সদস্য সচিব, রাষ্ট্র সংলাপ ফোরাম, কথা বলছিলেন মেহেরুন্নেসা মেরি, সমাজ কল্যাণ বিষয় সম্পাদক, পেশাজীবী দল কেন্দ্রীয় কমিটি। আমরা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, ফিরে এসে আবারও কথা বলবো, আমাদের সাথেই থাকুন। একটি গাড়ি শুধু মালামাল বহন করে না, এটি বহন করে আপনার ব্যবসার সম্ভাবনা। ওয়ানজে সাংশি নিয়ে এসেছে আধুনিক ইলেকট্রিক পিকআপ, কার্গো ভেহিকল এবং ডাম্প ট্রাক, শক্তিশালী এবং ব্যবসার জন্য প্রস্তুত। এস ইলেকট্রিক্যাল অটোমোবাইলস লিমিটেড একটি গাড়ি শুধু মালামাল বহন করে না, এটি বহন করে আপনার ব্যবসার সম্ভাবনা। ওয়ানজে সাংশি নিয়ে এসেছে আধুনিক ইলেকট্রিক পিকআপ, কার্গো ভেহিকল এবং ডাম্প ট্রাক, শক্তিশালী এবং ব্যবসার জন্য প্রস্তুত। এস ইলেকট্রিক্যাল একটি গাড়ি শুধু মালামাল বহন করে না, এটি বহন করে আপনার ব্যবসার সম্ভাবনা। ওয়ানজে সাংশি নিয়ে এসেছে আধুনিক ইলেকট্রিক পিকআপ, কার্গো ভেহিকল এবং ডাম্প ট্রাক, শক্তিশালী এবং ব্যবসার জন্য প্রস্তুত। এস ইলেকট্রিক্যাল অটোমোবাইলস লিমিটেড একটি গাড়ি শুধু মালামাল বহন করে না, এটি বহন করে আপনার ব্যবসার সম্ভাবনা। ওয়ানজে সাংশি নিয়ে এসেছে আধুনিক ইলেকট্রিক পিকআপ, কার্গো ভেহিকল এবং ডাম্প ট্রাক, শক্তিশালী এবং ব্যবসার জন্য প্রস্তুত। এস ইলেকট্রিক্যাল অটোমোবাইলস লিমিটেড। দর্শক, ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসলাম। আমরা কথা বলছিলাম জুলাই নিয়ে ব্যঙ্গ, গণতান্ত্রিক সমালোচনা নাকি আত্মত্যাগের প্রতি অসম্মান। দুজন অতিথি আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আনম আয়াস কেন্দ্রীয় সদস্য সচিব, রাষ্ট্র সংলাপ ফোরাম, আছেন মেহেরুন্নেসা মেরি সমাজ কল্যাণ সম্পাদক, পেশাজীবী দল কেন্দ্রীয় কমিটি, এক্সিকিউটিভ ডাইরেক্টর মেরি সমাজ কল্যাণ সংস্থা। আমরা একটু যেতে চাই মেহেরুন্নেসা মেরি, আপনার কাছে একটু যেতে চাই। আনম আয়াস, আপনার বলছেন যে চাঁদাবাজি করছে সারা দেশে বিএনপি, যেটা জুলাই গণঅভ্যুত্থানের সাথে আসলে স্পিরিটের সাথে যায় না। আসলে আপনি এই বিষয়ে আপনি কি বলতে চান? আসলে যে অ্যাকচুয়ালি একটা রাষ্ট্র পরিচালনা করতে গেলে তো দল মত নির্বিশেষে সব জায়গাতে তো দলের নেতাকর্মীরা থাকবে। তো আমি যেটা বলতে চাই, আমাদের দলের লোকেরা কখনো চাঁদাবাজিতে নাই। আমরা পুলিশের বিভিন্ন দপ্তর থেকে আচ্ছা আমি একটু ক্লিয়ার করি আপনাকে, আপনাদের একজন সংসদের এমপি, উনার ছেলেকে চাঁদাবাজি মামলার দায়ে অ্যারেস্ট করা হয়েছে, এটা আপনি জানেন?
জেনে যদিও বলছেন ছেড়ে তো, দেওয়া হয়েছে, একটু তাকে আবার- একটু আবার নোট দেখেন ছেড়ে না, দেওয়া আপনি কিভাবে বলেন, এটা সত্য কথা, চাঁদাবাদি হচ্ছে না চাঁদাবাজ বিগত দলের লোকেরা করে না, স্বচ্ছতার ভিত্তিতে এটা আমাদের টোটালি ভুল দল না, না, চালাচ্ছে। এটা ভুল কথা। আপনাদের ভুল। চাঁদাবাজি আপনারা দেখেন- প্রতিনিয়তই হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলে বিভিন্ন জেলায় বিভিন্ন উপজেলায় চাঁদাবাজির জ্বালায় অতিষ্ঠ, ফুটপাত থেকে শুরু করে বাস স্ট্যান্ড, টেম্পু স্ট্যান্ড থেকে শুরু করে বিভিন্ন দোকান থেকে শুরু করে চাঁদাবাজি করছে আপনাদের দলের লোকজন। এটা স্বীকার করেন, অস্বীকার কেন করেন? চাঁদাবাজ করছে। আপনি আপনারা কত এটা- নিউজ লাগবে আপনি জানেন না, তাহলে আপনার আপনি আগে একটু আমরা পড়াশোনা একটু করেন। মেহের নেসামের কাছে একটা আপনি একটু প্রশ্ন পড়াশোনা নিয়ে করেন। আসতে চাই। তাহলে জুলাইকে এটা নিয়ে টাক দিয়ে জুলাইটা কি যারা একসময় সামনে সারিতে ছিল, অনেকেই বলছেন আজকে তারা জুলাই গণ স্পিরিট থেকে দূরে সরে যাচ্ছে। আসলে আপনি কি বলে মনে করছেন? আসলে না, তারাও একদিকে আমি কি বলবো যে তারা ক্ষমতা লোভী হয়ে উঠতেছে ধীরে ধীরে। জুলাই যারা আছে, জুলাই যোদ্ধারা যারা আছে, তারা নিষ্ক্রিয় হয়ে গেছে। কিছু পক্ষ ঘরে উঠে গেছে, আর যারা ইয়েতে আছে তারা ওরকম করে আসলে দৃষ্টি আকর্ষণ করতে পারছে না, তারাও ধীরে ধীরে সরে আসছে। আপনারা যারা আছেন, আপনারা জোর ইয়ে করেন, আমাদের সরকারের কাছে আবেদন করেন যে আপনাদের কি কি সমস্যা আছে। আমাদের সরকার কথা দিয়েছে জুলাইদেরকে একটা সামনের জায়গাতে রাখবে। আর কত তারা ভালো কাজ শুনেন, করবে। আপনাদের জুলাইদের সরকার থেকে তো অনেক জুলাইকে সুযোগ সুবিধা বিভক্ত দিচ্ছে, করা হয়েছে। দিচ্ছে না কেন? আপনাদের সরকার থেকে তো জুলাইকে বিভক্ত করা হয়েছে। আমি যদি স্পষ্টভাবে আপনাকে উদাহরণ সহ ব্যাখ্যা ভিডিও প্রমাণের মাধ্যমে দেই, আপনি উত্তর দিতে পারবেন? গতকাল তো তাহলে আমি বলি, আমরা জুলাইয়ের প্রত্যেকটি আচ্ছা যদি এবং পক্ষে গতকাল ওকে ফাইন, এটা আমি উত্তর দেই। প্রথম কথা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান শহীদ ও আহত পরিবারদের নিয়ে দুইটা অনুষ্ঠানের জন্য তারেক রহমান বর্তমান প্রধানমন্ত্রী অংশগ্রহণ করেছেন। যারা বক্তব্য দিয়েছে তারা কারা? গতকালকে একজন হাত হারানো আন্দোলনে অংশগ্রহণ কর্মী জুলাই গণ অভ্যুত্থানে হাত হারিয়েছে, অবশ্যই আমরা তাকে সম্মান করি। তিনি কে? তিনি জাতীয়বাদী আপনার কৃষক দলের একজন নেতা। যারা বক্তব্য দিয়েছে জুলাই গণ অভ্যুত্থানে তো সাধারণ মানুষও ছিল, অসংখ্য জুলাই গণ অভ্যুত্থানের সৈনিক আছে যারা কোনো রাজনৈতিক দল করে না, তাদেরকে কেন কালকে এখানে কথা বলতে সুযোগ দেওয়া হয় নাই? যারা বিএনপির রাজনৈতিক দলের, আমি শেষ করি, রাইট, যারা বিএনপির দলীয় জুলাই যোদ্ধা শহীদ পরিবার, তাদেরকে সব জায়গায় কথা বলতে দেয় এবং তারাই অন্য অন্য রাজনৈতিক দলের বিপরীতে কথা বলে। যেমন কালকে একজন জুলাই যোদ্ধা বলতে চাইছে জামাত জুলাইকে নষ্ট করে ফেলেছে, ধ্বংস করে ফেলেছে। মানে এটা হচ্ছে একটা অংশ, হ্যাঁ একটা অংশ। আরেকটা কথা আমি বলি, আমি আহ্বান জানাবো, যদি জনাব তারেক রহমান বর্তমান প্রধানমন্ত্রী তিনি যদি সত্যিকারে জুলাইকে ধারণ করেন, আমি চ্যালেঞ্জ করে বললাম, তিনি যদি সত্যিকারে জুলাইকে ধারণ করেন, তাহলে উনি আগামী 24 ঘন্টার মধ্যে এই যারা জুলাইকে কটূক্তি করেছে এবং জুলাই স্মৃতিস্তম্ভতে জুতা নিক্ষেপ করেছে তাদেরকে অ্যারেস্ট করে দেখাক। ইনশাল্লাহ আমরা সাধারণ মানুষ বা আমরা যারা কোনো রাজনৈতিক দলের ব্যানারে নাই, একটা সামাজিক সংগঠনের ব্যানারে আছি, আমরা ইনশাল্লাহ উনাকে নিয়ে একটা বড় করে প্রেস ব্রিফিং করে উনাকে ধন্যবাদ জানাবো, বড় করে ধন্যবাদ জানাবো। একই সাথে আমরা জনাব তারেক রহমানকে আহ্বান করব, জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, যারা কোনো রাজনৈতিক দলের ব্যানারে নাই, তাদের কথাগুলো শুনুন। যে সকল আহত ভাইয়েরা হাত পা হারিয়েছে, যারা কোনো রাজনৈতিক দলে নাই, তাদের কথাগুলো শুনুন। তাহলে আপনি বুঝতে পারবেন জুলাই গণ অভ্যুত্থানটা কিভাবে হয়েছে। আসলে দুইটা কথা আছে, ধরেন আজকে আমি এখানে আপনার সাথে কথা বলতেছি, এটা সরাসরি বলছি, আবার এই জিনিসটা টিভিতে দেখতেছে। এখন টিভিতে আমিও দেখতেছি, টিভিতে আমি ধরতে পারতেছি না, বাট আমি বাস্তবে ভাইকে ধরতে পারতেছি। এখন জুলাই গণ অভ্যুত্থানে যারা বাস্তবে আন্দোলন করেছে তাদের ভূমিকা একরকম, আর যারা ভিডিও বার্তার মাধ্যমে বিভিন্নভাবে আন্দোলনে অংশগ্রহণ করেছে তাদের ভূমিকায় অন্যরকম। তাই বলে এই নয় যে বিএনপি আন্দোলনে অংশগ্রহণ করেনি, না, অবশ্যই বিএনপি সর্বোচ্চ আন্দোলনে অংশগ্রহণ করেছে এবং সর্বোচ্চ ত্যাগ দিয়েছে, সেটা আমরা স্বীকার করি। কিন্তু এখন আমরা দেখছি বিএনপি সরকার দায়িত্ব থাকাকালীন সময়ে শহীদ পরিবারদেরকে, জুলাই যোদ্ধাদেরকে, বিপ্লবীদেরকে, সেই খুনি টেররিস্ট মোদির অবৈধ সন্তানগুলো যারা এখনো পর্যন্ত বাংলাদেশে আছে, এরা জুলাই শহীদ পরিবারদেরকে এবং ইভেন তারেক রহমানকেও এবং তার বেশ কিছু এমপি মন্ত্রীকে কটাক্ষ করে কথা বলছে। টক শোতে আমরা কিছুদিন আগে দেখলাম জুলাইকে নিশ্চয়ই সরকার ধারণ করে, জুলাইয়ের স্পিরিটের সরকার এখন আছে আসলে। তো মাত্র সেই জুলাইয়ের স্পিরিট যদি ধারণ করা সরকার থাকে, সেই ক্ষেত্রে জুলাই স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপ করা মানে এটা হৃদয়ে রক্তকরণ হয় কিনা আসলে? জি, এটা আসলে খুবই দুঃখজনক একটা বিষয়।
যে আমারও কষ্ট মানে এখানে কি বিরোধী দলের দায় আছে কিনা আসলে, বা কোনো চক্রান্ত আছে কিনা? চক্রান্ত তো অবশ্যই আছে। এখানে বিরোধী দলের চক্রান্ত কিভাবে থাকবে? যে কোনো একটা দলের কি বলেন আপনারা এটা? জুলাইকে এখন মানে বিরোধী দলের যে 11 দলীয় যে রাজনৈতিক দল তারা ভালো করে ওন করে, আমরা এটা দেখি তো। এখন আপনারা যদি বলেন যে এটার সাথে বিরোধী দল এড আছে, তাহলে এটা হইল না। আমার ধারণা কোন একটা চক্র কোন একটা মানে কাজ করতেছে, তার কোন একটা কেসে এটা নাম বলেন, মানে সেটা আইডেন্টিফাই করার দায়িত্ব কি বলেন আপনি? এটা আপনি ভুল বললেন। বিরোধী দল কেন? না আপু শুনেন, আপনি এটা বক্তব্য প্রত্যাখ্যান করেন। জুলাই স্থিতিস্তম্ভতে বিরোধী দল মানে এটাতে অংশগ্রহণ করেছে, চক্রান্ত করেছে, আপনি এটা বলছেন না, এটা আপনার প্রত্যাখ্যান করতে হবে না ভাই। এটা কি বললেন উনি? জুলাই গণ অভ্যুত্থানে বিরোধী দলীয় 11 দলীয় যারা আছে সবাই কিন্তু অংশগ্রহণ করেছিল। তারা বেঁচে থাকতে অ্যাটলিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসন হতে দিবে না। পুনর্বাসন তো আপনাদের এমপি মন্ত্রীরা করছে। আমরা দেখছি জেল গেট থেকে আপনাদের রানিং সংসদ এমপি ফুলের মালা দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রহণ করে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 71 দিকে একটু তাকান, তারপরে আমি আসতেছি। কোনটার দিকে? 71 আমাদের হচ্ছে স্বাধীনতা বিরোধী কে ছিল বলেন তো? 71 শুনেন, 71 কিছু লোক আজকে আপনারা জুলাই যোদ্ধারা স্বাধীনতা বিরোধী 71 শুনেন, এই যে আপনি এক জায়গায় চলে গেলেন। হ্যাঁ, 71 এর উত্তরটা নিবেন আপনি আমার কাছ থেকে। 71 উত্তরটা দেই। 71 কি হয়েছিল? 71 কি হয়েছিল? 71 কি যারা বিরোধী ছিল তারা কি আজকে সংসদে থাকার কথা ছিল? আচ্ছা শুনেন, আচ্ছা যাদের বয়স 30, আপনাদের সাথে আমার কথা শুনেন, আপনাদের সাথে কিন্তু তারা সংসদে এসেছে 2001 সালে। তাহলে তখন কি স্বাধীনতা বিরোধী ছিল না? তখন কি ছিল? আরেকটা কথা বলি, আচ্ছা যার বয়স 30, সে তো যার বয়স 30 বা 40, সে তো 1971 যুদ্ধ করে নাই, অংশগ্রহণ করে নাই, সে কেমনে রাজা করা হয়, সে কেমনে বিরোধী হয়? উত্তর দেন আমারে। যার বয়স 40, 71 সাল থেকে এখন 26, 2000 কত 26, তো ওইদিকে যদি আমি ধরি হলো 9 আর হলো 20, 29, আর এদিকে হলো 26, তাহলে 30 আর প্রায় 50 বছর। 50 বছর যে ব্যক্তির বয়স না, তাহলে সেই ব্যক্তি স্বাধীনতা 71 বিরোধী কেমনে হইলো? এখন আমি বলি আপনাদের ভুলটা কোথায়? ভুলটা হয়েছে 71কে নষ্ট করেছে আওয়ামী লীগ। কিভাবে নষ্ট করেছে দেখেন নাই? যে পাক বাহিনী যারা একটু মুসলিম দেখছে এদেরকে মারে নাই সহজে। এখন সমস্যাটা কোথায় হয়েছে? যাদের দাড়ি টুপি ছিল তাদেরকে একটু মারে টারে নাই তো। এখন ওই ফ্যাসিস্ট আমলের খুনি হাসিনার যে প্রয়াত মুর্দাবাদ শেখ মুজিব আছে, সে এটারে সুন্দর করে ফ্রেমিং করছে। আমরা স্বীকার করি যে কিছু দাড়ি টুপিওয়ালা লোক, সবাই না, কিছু দাড়ি টুপিওয়ালা লোক 71 বিরোধিতা করেছে, আমরা প্রকাশে দেখেছি। তার জন্য আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। আর যতদিন পর্যন্ত বেঁচে আছি ততদিন পর্যন্ত এটা আর কথা বলে যাব। তাই বলে সকল দাড়ি টুপিওয়ালারাই কিন্তু তখন রাজাকার ছিল না, আলবদর ছিল না। তারা কিন্তু সে 71কে অংশগ্রহণ করেছে, ওন করেছে। কাজেই আপনি যে কথায় কথায় বলবেন যে এখন রাজাকার বসে আছে, এটা মেনে নেওয়া যাবে না। যার বয়স 40 বছর সে রাজাকার কেমনে এলো? আরে ভাই, তার তো মুক্তিযুদ্ধের সময় জন্মই হয় নাই। যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই, যে মুক্তিযুদ্ধে জন্মগ্রহণ করে নাই, তার দায় আপনি তাকে কিভাবে চাপাই দিবেন? এটা আপনি আমাকে উত্তর দেন, কিভাবে চাপাই দিবেন? এটা শুধু মানে মার সাথে মামার বাড়ির গল্প করে লাভ নেই। জি, আমরা একেবারেই শেষ পর্যায়ে আছি। আপনার কাছে ছোট্ট করে এই যে জুলাই সনদ যে বাস্তবায়নের জন্য সংসদে আসলে যে গণমানুষের একটা আকাঙ্ক্ষার সনদ তৈরি হয়েছিল, সেটা আমরা দেখছি সরকার জুলাই গণ অভ্যুত্থানকে ধারণ করে নিশ্চয়ই, বাট জুলাই সনদের অনেকগুলো অংশই এখনো বাস্তবায়ন করা হয়নি। এই বিষয়ে আপনার আসলে বক্তব্য কি হতে পারে? আমাদের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আপনারা খেয়াল করে দেখেছেন, আমাদের জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, আরেকটু লাউডলি বলেন। মাননীয় প্রধানমন্ত্রী উনি ধাপে ধাপে একটার পর একটা করে রাষ্ট্র, তারও তো একটা চিন্তা আছে কোন সময় কোন কাজটা করবে। জুলাই তো সে অবশ্যই ধারণ করতেছে, মানে আমরা কিন্তু জুলাইয়ের পক্ষেই কাজ করে যাচ্ছি ধাপে ধাপে। আমি মনে করি যে সে ধীরে ধীরে সবগুলা জুলাইয়ের কিন্তু একটার পর একটা যে এজেন্ডাগুলো বলতেছেন সেগুলো কিন্তু বাস্তবায়িত হচ্ছে। হয়তো কিছু এখনো হয়নি, সেটা উনি তো রাষ্ট্রে কেবল বসলেন। আমাদের ঘোষণা দিচ্ছেন, সাবেক প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে এই বছরই উনি এটা বাস্তবায়ন করবেন। সাবেক প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে এই বছরই বাংলাদেশে ফিরবে বেগম আপনার শেখ হাসিনা, তিনি ঘোষণা দিয়েছেন ইতিমধ্যে। ভাই একটু খুনি হাসিনা বলেন, ভাই একটু খুনি হাসিনা বলে খুশি হই। কি আপনারা মানে কথা বললে একটু খুনি হাসিনা বলে খুশি হই। তুমি কি এই পুনর্বাসন হবে আওয়ামী লীগের নাকি, এই বিষয়টি আপনি? আপনারা তো খেয়াল করতেছেন যেদিন থেকে খুনি হাসিনা চলে গেছে, আমরাও তাকে খুনি হাসিনা বলতেই আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি। আমরা সাধারণ জনগোষ্ঠী যারা আছি, আমরা শুধু দল করি না তো, আমরা তো দলের একটা অংশ, আমরা দেশের একটা সাধারণ নাগরিকও তো বটে।
তখন থেকে কিন্তু যখন থেকে চলে এসেছে তখন থেকে বিভিন্ন টিভি পত্রিকায় কিন্তু দেখতেছি হাসিনা আসতেছে তো কবে আসবে? মানে আপনি খুব এবছর যদি ফিরে আসে আপনি খুব বেশি আশ্চর্য হবেন কিনা? আসলে তাকে আসতে দেওয়া ঠিক হবে না আমি মনে করি। কি বলেন, তাকে তো আনতে হবে। এই যে আপনি বলেন আসতে দেওয়া ঠিক হবে না, তাকে আনেন, আইনে বিচার করেন। আসতে দেওয়া ঠিক হবে না মানে এই যে এটা তাকে নিয়ে আসেন, তাকে যদি নিয়ে আসেন তাহলে বুঝতে পারবো জনাব তারেক রহমান চোখের উপর চোখ রেখে এই খুনি হাসিনার দোসরকে এখানে নিয়ে আসছে এই মোদির হাত থেকে। আপনারা অতি দ্রুত তাকে ভারত থেকে নিয়ে এসে ওকে ফাঁসির রায়ে ঝুলিয়ে ফাঁসির রায় কার্যকর করে বাংলাদেশের মানুষকে দেখান, দৃষ্টান্ত স্থাপন করেন। আরেকটা কথা বলি, আমি আজকে বলছি 36 দিনের জুলাই আন্দোলন শুধু 36 দিনেই ছিল না, এটা 36 দিন ছিল 1400 শহীদ পরিবারের রক্তে রাঙানো একটি দিন, মানে একটা মাস। সেই জায়গা থেকে শহীদ পরিবারের আত্মা তখনই শান্তি পাবে যখন এখনো পর্যন্ত যে সকল এমপি মন্ত্রী আপনাদের জেলখানায় আছে, আইনমন্ত্রীকে বলবো, স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো, প্রধানমন্ত্রীকে বলবো, যে সকল দোসররা এখনো জেলখানায় আটক আছে তাদেরকে অতি দ্রুত ফাঁসির রায় দিয়ে কার্যকর করুন। 2 বছর অতিবাহিত হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত ফাঁসির রায় হয়েছে শুধুমাত্র খুনি হাসিনার, কার্যকর হয়নি, কারণ সে পলায়ন আছে। আরে ভাই, যারা বাংলাদেশে অবস্থানরত আপনাদের জেলখানায় এখনো পর্যন্ত আছে তাদেরকে ফাঁসির রায় দিয়ে ফাঁসির রায় কার্যকর করুন। কিন্তু হচ্ছে কি, আপনারা জামিন দিয়ে দিচ্ছেন এই খুনি আইবিকে, নারায়ণগঞ্জের মেয়র, এই ফ্যাসিস্ট একটা বদমাইশ যে প্রকাশ্যে দিবালোকে আমাদের ভাইদেরকে হত্যা করেছে, এই আইবির মতো খুনিদেরকে কিভাবে আপনার সরকার জামিন করে, কিভাবে দেয়? এই আনিস আলমগীরের মতো এই টেররিস্টদের, এই মানে এত মানে নিষিদ্ধ সংগঠনের লোকদেরকে কিভাবে আপনার মানে সরকার জামিন দেয়? আমরা স্পষ্ট বলি, এই হাসানুল হক ইনুকে মাত্র 10 বছর কারাদণ্ড দিয়েছেন। এটার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। অবশ্যই না, একজন খুনি সে প্রকাশ্যে দিবালোকে তার এলাকায় 6 জন মারা গেছে এবং সে জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি। এবং তার একটি কথোপকথন ভিডিও টোটাল রেকর্ডিং আছে। তাকে কেন আপনি 10 বছর দিবেন? এতে তো একেবারেই নিশ্চিতভাবে প্রমাণিত হয় তিনি এই খুনের সাথে একে পুরোপুরিভাবে জড়িত। অবশ্যই, কেন নয়? এই গণহত্যা আরেকটি প্রমাণ হয়। এত আপনি নিশ্চয়ই দেখেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে পুলিশ অফিসাররা বলছে একটাকে গুলি করলে একটা যায় স্যার, অন্যটা যায় না। এতে করে তো প্রমাণ হয় যে তার পরিকল্পিতভাবে গুলি করে এই যে 1400 মানুষ। এটা তো অবশ্যই। কিন্তু এখানে একটা কথা বলি, আজকে আমি যেহেতু শহীদ পরিবার নিয়ে সরকারকে প্রশ্নটা আপনাকে ছুড়ে দেই, তো সরকার এই বিচার প্রক্রিয়া নিয়ে কিছুটা ধীর কিনা? 2 বছর সময়, অন্তর্বর্তীকালীন সরকার প্রক্রিয়াটা অনেক দূরে গিয়েছে। এখানে আমার কাছে একটা প্ল্যানের অংশ মনে হচ্ছে। আমি প্ল্যানটা অংশটা খেয়াল করি। আমরা দেখেছি জাতীয় নির্বাচন হয়েছে, সামনে স্থানীয় নির্বাচন হবে। জি জি। তো স্থানীয় নির্বাচনের আগে যদি তাদের সরকার খুনি হাসিনার দোসরদের নেতাকর্মীদেরকে বিচার কঠোরভাবে করে ফেলে, তাহলে মাঠ পর্যায়ে তাদের ভোটের অংশ কমে যাবে। কারণ অধিকাংশ ভোট কিন্তু তাদের এই খুনি হাসিনার আমলা কামলাদের মাধ্যমে আসছে, যেটা প্রধানমন্ত্রী অডিও কলের মাধ্যমে জাতীয় নির্বাচনে একদম বলেছে যে আমাদের কাছে কিন্তু তখন ভিক্ষা চেয়েছে যে আপনাদের নেতাকর্মীদের দেখে রাখবো, লুক আফটার করবো, বাট আমাদের কিছু ভোট দেন। তো সেই জায়গা থেকে উনি এই কাজটা করছেন না। কিন্তু আমি আশাবাদী জনাব তারেক রহমানের প্রতি একদম বিশ্বাস নিয়ে বলতেছি, উনি যে পরিমাণ নির্যাতিত হয়েছে, উনাকে যেভাবে পিটিয়েছিল এবং আমাদের বেগম জিয়া ম্যাডামকে যেভাবে আঘাত করেছে, তার যেই লাস্ট যে দৃশ্য, এটা দেখার মতো না। তাকে যেভাবেই করেছে তিনি অবশ্যই এটা বিচার করবেন, কিন্তু স্থানীয় নির্বাচনের পরে। কিন্তু এর আগে মনে হয় করবেন। আপনি কি মনে করছেন? আনম আয়াস বলছেন যে স্থানীয় নির্বাচনে একটা ভোটের হিসাব আছে, সেই কারণেই এই বিচার প্রক্রিয়াটা ধীরে গতিতে আগাচ্ছেন, আওয়ামী লীগের কারোর বিচার করছেন না। এটা সত্যি কিনা? আসলে আমি কিন্তু কিছুক্ষণ আগেই বলেছি এটা একটা প্রক্রিয়াধীন বিষয়, এটা একটা এটা আইন বিষয়ক একটা বিচার বিভাগে একটা বিষয় আছে। তারা যেভাবে চিন্তা করবে ইনশাআল্লাহ এটা হবে। কবে হবে সেটা। আচ্ছা, এটা আরেকটা কথা বলি আপনাকে, এই যে একটা পয়েন্ট বলি, এই যে ভাই আমাকে সুযোগ দেন, পয়েন্টটা বলি। তো আমরা দেখেছি জনাব তারেক রহমান মহোদয়, না এটা বলতে হবে আমাকে, এটা বলতে হবে, এটা নালে বেমানি হবে। জনাব তারেক রহমান স্যার রামি স্যার বাড়িতে গিয়ে বলেছে যে 1 মাসের ভিতরে রামি স্যার বিচার হবে। আমরা দেখেছি 15 দিনের ভিতরে বিচার হয়েছে, আমরা মেনে নিলাম। বিচার রায় হয়েছে,
কার্যকর তো হয় না, 1 মাসের মধ্যে কার্যকর হওয়ার কথা ছিল। কাজে কিভাবে আমরা বিশ্বাস করবো জনাব তারেক রহমানকে যে না উনি দ্রুত গতিতে বিচার কার্যক্রম শুরু করবেন? উনি তো কথা দিয়ে কথা রাখেন নাই। উনি তো বলেছিল রামিসা হত্যাকাণ্ডের অভিযুক্তকে 1 মাসের ভিতরে তার বিচার নিশ্চিত হবে। বিচার নিশ্চিত তখনই হবে যখন সেই অভিযুক্তকে তার সেই বিচারের আওতায় এনে বিচার রায় কার্যক্রম সম্পূর্ণ হবে, তখন বিচার কার্যক্রম সম্পূর্ণ হবে। কিন্তু সেটা কিন্তু হয় নাই। তার মানে তিনি তো কথা দিয়ে কথা রাখেন নাই। আরেকটা কথা আমি আজকে দর্শকদের উদ্দেশ্যে বলতেছি, আমাদের এখনো পর্যন্ত জুলাই গণ অভ্যুত্থানে যে সকল মা বাবারা তাদের সন্তানদের হারিয়েছে, তাদের অধিকাংশ পরিবার তাদের সন্তানকে এই জুলাই তাদের সাথে ছিল গত 2 বছর আগে 24-এ, এখন তাদের কাছে নাই। আমি খেয়াল করেছি এবং আমি অসংখ্য শহীদ পরিবারের বাড়িতে গিয়েছি, ভিডিও ডকুমেন্টারি করেছি 2024 সালে। এখনও আজকেও একজন শহীদের মা মেসেজ দিল, বাবা আমি আমার সন্তানটাকে এখনও লাশটা পাইনি, আমার ডিএনএ পর্যন্ত স্যাম্পল নেওয়া হয়েছে, রায়ের বাজার গণকবরেও গিয়েছে এবং সে কিন্তু তার সন্তানের লাশ এখনও পায়নি। তো কত বড় নির্মম ঘটনা ঘটেছে। এবং আরও কিছু হৃদয় বিদারক ঘটনা আমার কাছে ভিডিওতে আছে। অসংখ্য শহীদদেরকে যখন হত্যা করা হয়েছিল, পাখির মতো গুলি করে যখন মারা হয়েছিল, তাদের লাশগুলো যখন পুলিশের গাড়ি থেকে ফেলতেছিল, এটা আমরা দেখেছি, এগুলো অস্বীকার করা যাবে না। তার কয়েকটা শহীদ তাদের বাড়িতে যাবে, তাকে দাফন কার্য সম্পন্ন হবে, অ্যাম্বুলেন্স ড্রাইভার থেকে শুরু করে পুলিশ প্রশাসন জায়গায় জায়গায় বাধা দিয়েছে, লাশ গন্ধ হয়ে গিয়েছে। সেটাই ছিল আমাদের জুলাই। কাজেই জুলাইকে যারা কটূক্তি করবে একটাকেও ছাইরে কথা বলবো না। আমরা বলে দিলাম যতদিন পর্যন্ত জুলাই যোদ্ধারা বাইচে আছি, জুলাই আন্দোলনে যারা বাইচে আছি। এবং আজকে আমরা আরেকটা স্পষ্ট মেসেজ দিব, শুধুমাত্র 36 দিনই বা জুলাই মাসে শুধু শহীদদের আহত জুলাই যোদ্ধাদেরকে মনে করে লাভ নাই। তাদেরকে কিভাবে পুনর্বাসন করা যায়, তাদের কিভাবে বিচার প্রক্রিয়া দ্রুত করা যায় সেটা করতে হবে। কিন্তু আপনারা যদি মনে করেন যে না জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারদের কোনো গুরুত্বই, তাদের কোনো কথাই মনে রাখবেন না, যারা কিনা তাদের সন্তানকে পাঠিয়েছিল রাষ্ট্র নির্মাণের জন্য, যে রাষ্ট্রতে চাঁদাবাজি থাকবে না, ঘুম থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, প্রকাশ্যে খুন হবে না, সেই রাষ্ট্রের জন্য তাদের সন্তানদেরকে বিলিয়ে দিয়েছিল। আমরা কি আদৌ সেই রাষ্ট্র পেয়েছি? জি, ধন্যবাদ জানাচ্ছি আনমায়াস। আপনার অনুভূতি, আপনার আবেগ, নিশ্চয়ই আপনি এই জুলাই গণ অভ্যুত্থানের মাঠের একজন সৈনিক। সেজন্য আমরা সবসময় চাইব এই জুলাই গণ অভ্যুত্থানে যারা কোনো দল মতের উদ্দেশ্যে একটা দেশকে ভালোবেসে একটা রাষ্ট্রকে মুক্ত করার যে প্রয়াস ছিল, সেই প্রয়াসই আসলে ত্যাগ দিয়েছিল, সেই ত্যাগকে সবসময় স্মরণ করবে। দর্শক, আমরা কথা বলছিলাম জুলাই নিয়ে ব্যঙ্গ, গণতান্ত্রিক সমালোচনা নাকি আত্মত্যাগের প্রতি অসম্মান। দুজন অতিথি আমাদের সাথে কথা বলছেন। আনম আয়াস, কেন্দ্রীয় সদস্য সচিব, রাষ্ট্র সংলাপ ফোরাম। কথা বলছিলেন মেহেরুন্নেসা মেরি, সমাজ কল্যাণ সম্পাদক, পেশাজীবী দল কেন্দ্রীয় কমিটি, মেরি সমাজ কল্যাণ সংস্থার এক্সিকিউটিভ ডাইরেক্টর। দুজন অতিথিকে ধন্যবাদ জানাই আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আমি আপনাদের সাথে ছিলাম নুরুজ্জামান হীরা। আজকের আলোচনা থেকে একটা বিষয় স্পষ্ট, গণতান্ত্রিক সমালোচনা অধিকার যেমন অপরিহার্য, তেমনি ইতিহাস, আত্মত্যাগ এবং মানবিক মর্যাদার প্রতিও পূর্ণ সমর্থন, সমান গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করছি। দর্শক, আগামী দিনে দেখা হবে। যারা ইতিমধ্যে এই জুলাইকে নিয়ে কটূক্তি করছেন, নিশ্চয়ই গণমানুষের সরকার, মানবিক সরকার, জুলাই গণ অভ্যুত্থান স্পিরিটের সরকার এখন প্রতিষ্ঠিত আছে। আমরা সেটা দেখতে চাই সবসময় সরকারের কাছে। যারা এই জুলাই নিয়ে কটূক্তি করবে, অন্যায় করবে, নিশ্চয়ই তাদের আইনের আওতা আনবেন, সেটাই আমরা প্রত্যাশা রাখতে পারি। দর্শক, আগামী দিনে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। একটি গাড়ি শুধু মালামাল বহন করে না, এটি বহন করে আপনার ব্যবসার সম্ভাবনা। ওয়ানজে সাংশি নিয়ে এসেছে আধুনিক ইলেকট্রিক পিকআপ, কার্গো ভেহিকল এবং ডাম্প ট্রাক, শক্তিশালী এবং ব্যবসার জন্য প্রস্তুত। এস ইলেকট্রিক্যাল অটোমোবাইলস লিমিটেড।